রেইনকোট কি? বৃষ্টি থেকে বাঁচার জন্য যে ড্রেসটা পরা হয় সেটা হচ্ছে রেইনকোট। এখন এই গল্পের নাম দেখে, রেইনকোট নামটা দেখে একটা নতুন স্টুডেন্ট নাম দেখে সে যে কোনো কিছু ভাবতে পারে। এই গল্পটা কি নিয়ে যে কোনো কিছু ভাবতে পারে। কেউ হয়তো ভাবতে পারে এটা রেইনকোট নিয়ে কারো জীবন বদলানো বা জীবন সংগ্রামের একটা রচনা, বা কেউ রেইনকোটের ব্যবসা করে অনেক বড় কিছু হয়ে গেছে, এই টাইপের কিছু একটা গল্প। বা অন্য কেউ ভাবতে পারে যে কারো রেইনকোটের কোনো কারখানা আছে, রেইনকোটের ফ্যাক্টরিটা সে কীভাবে চালায়, কীভাবে গড়ে তুললো, এটা নিয়ে একটা গল্প। তো আসলে দেখে যা আমরা মনে করি তা আসলে কিন্তু ঠিক না। কেমন? রেইনকোট প্রবন্ধটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা। এখন অনেকে ভাবতে পারে স্যার রেইনকোটের সাথে মুক্তিযুদ্ধের কী আছে। যখন আমরা গল্পটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ শেষ করব তখন আমরা বুঝতে পারবো যে এই গল্পে রেইনকোটের প্রভাবটা কোথায়। এই গল্পের নাম রেইনকোট কেন সেটা নিয়ে পরে কথা বলবো, নামকরণ নিয়ে কথা পরে আজকে, কারণ নামের সাথে এখানে প্রেক্ষাপটের তেমন একটা মিল নেই। গল্পের নাম রেইনকোট, কিন্তু নাম দেখে বোঝা যাচ্ছে না এই গল্পের মূল উপজীব্য বিষয়টা কি। তো নাম বাদ, এবার আমরা মূল আলোচনায় আসি। রেইনকোট গল্পের মূল চরিত্রের নাম হচ্ছে নুরুল হুদা। কি বললাম? নুরুল হুদা। নুরুল হুদা হচ্ছেন একজন কলেজের শিক্ষক, কলেজের প্রফেসর, কেমিস্ট্রির প্রফেসর, ঢাকা কলেজে। আচ্ছা, তো নুরুল হুদা ছিলেন ভীতু প্রকৃতির একজন মানুষ। একটু ভীতু, আমার মতো আর কি, শান্তশিষ্ট, কথাবার্তা কম বলতো, কোনো ঝগড়া বিবাদ করতো না, শান্তশিষ্ট ভীতু প্রকৃতির একজন মানুষ। টিচার মানেই তো একটু সবসময় কি থাকবে, নরম থাকবে, ঝগড়া বিবাদে নাই আমরা। তো নুরুল হুদা ছিলেন এরকম শান্তশিষ্ট একজন মানুষ, ভীতু একজন মানুষ। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজে আর কি পাকিস্তানিরা ক্যাম্প করছে, পাকিস্তানি মিলিটারি। হঠাৎ একদিন মুক্তিবাহিনী পাকিস্তানিদের ওই ক্যাম্প আক্রমণ করছে। কলেজে পাকিস্তানিরা ক্যাম্প করছে, ওই ক্যাম্পে মুক্তিযোদ্ধারা আক্রমণ করছে। আচ্ছা, এখন আক্রমণ ঘটে যাওয়ার পর এটা নিয়ে একটা সমাধানে আসতে হবে। কার আক্রমণ করলো, কীভাবে আক্রমণ করলো, কেন আক্রমণ করলো, এর সাথে কারা কারা জড়িত, সেটার জন্য কলেজের সব প্রফেসরকে কলেজের প্রিন্সিপাল ডাকাইছে মিটিং, জরুরি মিটিং। প্রিন্সিপাল ছিলেন রাজাকার, পাকিস্তানিদের পক্ষে। আক্রমণ ঘটে যাওয়ার পরের দিন প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ তিনি কলেজের সব শিক্ষককে ডাকাইছে। কলেজে ঢোকা এতটা সহজ না, এখানে নিরাপত্তা আছে, গার্ড আছে, অনেক দূর পেরিয়ে পাকিস্তানিদের ক্যাম্পটা। কীভাবে মুক্তিবাহিনী কলেজে প্রবেশ করলো এটা তদন্ত করার জন্য কলেজের শিক্ষকদেরকে প্রিন্সিপাল সাহেব ডাকাইছে। এখন নুরুল হুদা যার কথা বলতেছি তিনি ছিলেন এই আক্রমণের সাথে জড়িত। চুপচাপ হলে কি হবে, ভিতরে ভিতরে কাজ করে দিচ্ছে, পাকিস্তানিদেরকে আক্রমণ করছে মুক্তিবাহিনী দিয়ে। ইনডিরেক্টলি মুক্তিযুদ্ধে জড়িত ছিল আর কি, ডিরেক্টলি অস্ত্র গোলা বারুদ হাতে যুদ্ধ না করলেও ইনডিরেক্টলি এরকম অনেক মানুষ মুক্তিযুদ্ধে যুক্ত ছিল। নুরুল হুদা জানতেন কারা কলেজে আক্রমণ করছে, কারা আক্রমণ করে পাকিস্তানিদের ক্যাম্প উড়িয়ে দিয়েছে, এগুলো সব জানতো। তার নেতৃত্বে কিন্তু এই আক্রমণটা হয়েছিল, কিন্তু তিনি চুপচাপ নীরব, তাকে কেউ যেন সন্দেহ না করে, নীরব ছিলেন। এখন তদন্ত করার জন্য প্রিন্সিপাল সাহেব পিয়ন ইসহাক মিয়াকে দিয়ে নুরুল হুদাকে ডাকছে, সব প্রফেসরকে ডাকছে। ডাকানোর পর সুন্দরভাবে বলতেছে এগুলোর সাথে কারা কারা জড়িত সুন্দর করে বলেন, এখানে আক্রমণ হয়ে গেলো, এটা এত সহজ ব্যাপার না, সুন্দর ভাষায় বলল। তারপর মিলিটারি অনেক অত্যাচার করলো নুরুল হুদাকে বলার জন্য, কিন্তু তিনি তা বলে দেন নাই কিভাবে এই আক্রমণ সংগঠিত হল, কারণ গোপন তথ্য ফাঁস হয়ে গেলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে আর কি। এখন এই গল্পের নাম রেইনকোট কেন? রেইনকোট এই জন্যই এই নুরুল হুদার
বউয়ের স্ত্রীর ভাই, শালা মিন্টু, সে ছিল মুক্তিযোদ্ধা। কেমন? তো মুক্তিযোদ্ধা মিন্টুর একটা রেইনকোট ছিল নুরুল হুদার বাসায়। নুরুল হুদার শালা আর কি বোনের বাসায় আসতো মাঝে মধ্যে, মুক্তিযুদ্ধ শেষে দেখতে আসতো। তো রেইনকোট ছিল একটা, যখন ছিল ভরা বর্ষা, বর্ষার সময় যে রেইনকোট, সেই রেইনকোটটা মিন্টু বোনের বাসায় রেখে গেছিল। এখন প্রিন্সিপাল যে কলেজে যাবে, এই যে নুরুল হুদা যে কলেজে যাবে, প্রিন্সিপাল ডাকছে কলেজে যে যাবে, এমনিতে সে ভীতু প্রকৃতির, তারপর আরেক ভয় হচ্ছে যে মুক্তিযোদ্ধারা আক্রমণ করছে, আমাকে আবার ডাকাচ্ছে, আমাকে কলেজে ডাকাইছে, এটা একটা আরও ভীতি সঞ্চার হচ্ছে। বাইরে তো বৃষ্টি পড়তেছে, ছাতা ছাড়া তো বের হওয়া যাবে না, এমন বৃষ্টি পড়তেছে যা ছাতায় মানবে না। মাঝে মধ্যে বৃষ্টি পড়ে, এমন বৃষ্টি পড়ে ছাতা নিয়ে বের হওয়া না হওয়া একই কথা। ছাতায় কদ্দূর বৃষ্টি মানবে? কেমন ছাতায় বৃষ্টি মানে কেমন? তোমার মাথায় বৃষ্টিটা পড়ে, যদি মুষলধারে বেশি বৃষ্টি পড়ে, এখানে ছাতা দিয়ে তুমি আর মানতে পারবে না, ডিরেক্ট ভিজে যাওয়া। কেমন ছাতায় কদ্দূর মানবে? তো এমন বৃষ্টি পড়তেছে বাইরে, যে বৃষ্টি ছাতা মানবে না। ঠিক আছে? তো এখন বাইরে তো যেতে হবে, প্রিন্সিপাল সাহেব ডাকছে কলেজে নুরুল হুদার মতো প্রফেসরকে। বাইরে যাওয়ার জন্য নুরুল হুদা মিন্টু, মুক্তিযোদ্ধা মিন্টুর রেখে যাওয়া সে রেইনকোটটা গায়ে দিছে। এখন একজন মুক্তিযোদ্ধার রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যেও একজন মুক্তিযোদ্ধা ভাব চলে আসছে। সেই ভাব, যে সাহস সঞ্চার হয়েছিল একজন মুক্তিযোদ্ধার রেইনকোট গায়ে দেওয়ার পর, নুরুল হুদার মনে যে সাহস সঞ্চার হয়েছিল, এটাই এই রেইনকোট গল্পের মূল উপজীব্য বিষয়। কি বললাম আবার? মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট নুরুল হুদার মতো ভীতু একজন মানুষ গায়ে দেওয়ার ফলে তার মধ্যেও এক প্রকার সাহসের সঞ্চার হয়েছিল। মিলিটারি আমাকে মেরে ফেলবে, আমি কিন্তু কখনো আমার সত্যটা বলবো না, কখনো আমি আমার গোপন তথ্যগুলো, মুক্তিযোদ্ধাদের গোপন কথাগুলো কখনো ফাঁস করে দেব না। এই সাহস যে তার মধ্যে সঞ্চার হয়েছিল, পাকিস্তানিরা তাকে মারতে মেরেই ফেলছে, তাও নুরুল হুদা তার এই পরিকল্পিত আক্রমণের কথা পাকিস্তানিদের কাছে শেয়ার করে নাই। এটা হচ্ছে রেইনকোট গল্পের মূল উপজীব্য বিষয়, যে নুরুল হুদার মতো একজন ভীতু মানুষ, প্রিন্সিপাল ডাকাইছে, কলেজে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের কথা রেইনকোট, মুক্তিযোদ্ধার রেইনকোট পরার ফলে যে সাহসের সঞ্চার হয়েছিল, সেই সাহসের প্রভাবে সে পাকিস্তানিদের কাছে, মিলিটারির কাছে এই আক্রমণের কথা, তার এই পরিকল্পিত আক্রমণের কথা স্বীকার করা নাই, একদম হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিছে। আমার কথা তোমরা বুঝছো? রেইনকোট গল্পের মূল উপজীব্য বিষয়, মূল বিষয়টা কারা কারা বুঝছো একটু বলবে? আচ্ছা, তো সবাই বইটা একটু উল্টা, পাঠ পরিচিতিটা একটু দেখো। আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে পাঠ পরিচিতি পড়বো, তারপর শব্দার্থ টিকা পড়বো, তারপর আমরা মূল গল্পে আসবো। ঠিক আছে? আমি কিন্তু আজকে ফুল গল্প পড়িয়ে দেব না, 2টা ক্লাসও হবে না, আমি যতটুকু পারি পড়াবো। এরপর থেকে আমি বলবো যে এরপর তোমরা রিডিং পড়লে ইজিলি বুঝবে। কেমন? আচ্ছা, যতটুকু পড়ানোর দরকার আমি ততটুকু পড়া, নাকি আমি ফাঁকিবাজি করতেছি? হ্যাঁ, স্যারটা পড়াচ্ছে না, অর্ধেককে শেষ করে দিছে, না, এরকম ফাঁকিবাজির মানসিকতা আমার নাই। কেমন? প্রথমে আমি জিনিসটা ক্লিয়ার করলাম, এখন পাঠ পরিচিতিটা পড়ব, এরপর আমি যতটুকু পড়ানো উচিত তোমাদেরকে ততটুকু পড়িয়ে দিয়ে ক্লাসে স্টপ করবো, বাকিটুকু তোমরা বাসায় রিডিং পড়ে আয়ত্ত করে নিবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে একেবারে রোডে তুলে দেয়াই, রাস্তাটা ধরে দেয়াই হচ্ছে কাজ। রোডে তুলে দিব, ঠেলা দিয়ে, মানে ধাক্কা দিয়ে রাস্তায় তুলে দিব, তুলে দিলে চলে যেতে পারবে, কোনো ব্যাপার না। ঠিক আছে? আমার কাজ সেই ঠেলাটা দেয়া, তোমাদেরকে সেই ঠেলাটা দেয়া, ধাক্কাটা দেয়া। আচ্ছা, সবাই দেখো পাঠ পরিচিতি। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্প গ্রন্থ জাল স্বপ্নের জাল 1997 গ্রন্থে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়।
যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। এখন তোমরা আমার এই যে কথার সাথে মিল পাবে। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোট পরতে হয়, সেটি ছিল তার শ্যালক মানে শালা মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পে এই রেইনকোটের প্রকৃতি তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনায় প্রকাশ ঘটেছে এই গল্পে। আমি যে এতক্ষণ সুন্দরভাবে গল্পটা রিপ্রেজেন্ট করলাম, পাঠ পরিচিতি পড়ার পর কোনো কথা এখন বলা যাবে না, আমি সব বলবো পাঠ পরিচিতি পড়ার পর। আমার কথার সাথে পাঠ পরিচিতির মিল আছে কিনা বলব। এমডি ইমন ইসলাম, গেরিলা হচ্ছে যারা হঠাৎ করে আক্রমণ করে, লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করে, হঠাৎ করে এসে আক্রমণ করে সব জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। এটা হচ্ছে গেরিলা। গেরিলা একটা সিনেমা আছে, গেরিলা যোদ্ধা। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় আমাদের তেমন অস্ত্রপাতি ছিল না, আমরা সামনাসামনি যুদ্ধ করতে পারতাম না। আমরা করতাম হঠাৎ করে আক্রমণ, লুকিয়ে আক্রমণ, হঠাৎ করে আক্রমণ, হতভম্ব করে দেয়া। এটা হচ্ছে গেরিলা আক্রমণ। তো সবাই বুঝছো আমার কথার সাথে পাঠ পরিচিতির তোমরা মিল খুঁজে পাইছো আশা করি, ঠিক আছে? এখন আমরা শব্দার্থের দিকে যাব। আমার কথার সাথে মিল পাইছো কিনা? আমার উপস্থাপনটার পাঠ পরিচিতি ফুল মিল, একদম মিল আছে। এটার উপর ভিত্তি করে আমরা মূল গল্পটা পড়ব। এখন সবাই শব্দার্থের দিকে একটু দেখো। জেনারেল স্টেটমেন্ট, সাধারণ বিবৃতি। স্টেটমেন্ট মানে বিবৃতি, জেনারেল মানে সাধারণ, জেনারেল স্টেটমেন্ট মানে সাধারণ বিবৃতি। স্পেসিফিক ক্লাসিফিকেশন, সুনির্দিষ্ট শ্রেণীকরণ, মনে রাখবে। এরপরে উর্দু কয়েকটা ওয়ার্ড যেগুলোর বাংলা তোমরা পারবে। পরের পৃষ্ঠা ওয়েল্ডিং ওয়ার্কশপ। ওয়েল্ডিং ওয়ার্কশপ হচ্ছে ঝালাই কারখানা। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তান সরকার ও তাদের সমর্থকরা 71 সালে এভাবে অভিহিত করত। মানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মানে কি? আমরা ছিলাম, এই যে কথাটা আমি অনেকবার বলছি, পাকিস্তান ছিল এক দেশ, আমরা বাংলাদেশ চাচ্ছিলাম পাকিস্তান ভেঙে আলাদা হয়ে যেতে। তাহলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যাচ্ছি, পাকিস্তান রাষ্ট্রের বিরোধী গেছিলাম আমরা, তাই আমাদেরকে বলা হতো রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী। কেমন? ক্র্যাক ডাউনের রাত মানে 25 মার্চের গণহত্যার রাত। রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। মানে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় যে যুদ্ধ হয়েছিল, হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছে। বাংলাদেশে প্রবল বর্ষায় পাকিস্তানি বাহিনী তেমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল। মানে কি? বৃষ্টি মানে পাকিস্তানের একমাত্র ভয়। বর্ষার সময় এরা যুদ্ধ করতে পারত না, পানিকে ভয় পাইত পাকিস্তানিরা। আচ্ছা, আমরা এখন পড়ায় আসব। সবাই রেইনকোট প্রবন্ধের শুরুর দিকে চলে আসো। রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। সবাই উপরের দিকে লিখতে পারে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরের একটা পরিস্থিতি। মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট পড়াতে ভীতু নুরুল হুদার মধ্যে সাহসের যে সঞ্চার হয়, সেটাই এই গল্পের মূল উপজীব্য বিষয়। কেমন? মূলত এটা মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরের পরিস্থিতি এবং রেইনকোট পরার ফলে, একজন মুক্তিযোদ্ধার রেইনকোট পরার ফলে ভীতু নুরুল হুদার মধ্যে যে সাহসের সঞ্চার হয়, সেটা এই রেইনকোট প্রবন্ধের, রেইনকোট গল্পের মূল আলোচ্য বিষয়। ঠিক আছে? তাহলে আমরা পড়ায় আসি। আমার লেকচার শুনতে থাকো। লেকচার শোনার পর শুনে শুনে যেখানে যেখানে যা লিখতে হয়, আজকে তোমরাই কিছু কাজ করবে। তোমরা মনে করো এখানে এটা লিখতে, আমার কথা থেকে শুনলে যেখানে লাইন বাই লাইন লিখতে হয় সেটা তোমরা লিখবে। ঠিক আছে? ইম্পর্ট্যান্ট লাইনগুলো তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বে। তোমাদের যে লাইনগুলো ইম্পর্ট্যান্ট মনে হয় আগে আমার কাছে পড়ো। নিজেরা যখন পড়তে বসবে তখন তোমার কাছে যে লাইনগুলো ইম্পর্ট্যান্ট মনে হবে সেগুলো নিচে তুমি দাগ দেবে। আমি সবগুলো লাইন কোথায় দাগাতে হবে, কী দাগাতে হবে বলবো না।
হ্যাঁ, যেগুলো যেগুলো তোমার ইম্পর্ট্যান্ট মনে হয় সেই লাইনগুলোর নিচে তুমি দাগাবে, ঠিক আছে? আমি কোথায় কোথায় বলবো যেখানে তোমাদের একটু আটকানোর সম্ভাবনা আছে সেখানে সেখানে আমি একটু একটু তোমাদেরকে হিন্টস দেব। দেখো, সবাই বইটার সাথে নিয়ে বসো, বইটা খুলে বসো। আচ্ছা, রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস। ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব 3 দিন। এটা জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নেই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। আচ্ছা, এই প্যারা দিয়ে কি বোঝানো হচ্ছে? ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির কি ঝমঝম বোল, মানে শব্দ, ধ্বনি, বৃষ্টির কি ঝমঝম শব্দ। একটা বোল মানে যেটা বারবার রিপিট হয়, কেমন? যেমন ধরো ছোট বাচ্চারা এই যে আ আ বো 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 বলে, এটা হচ্ছে বোল। তাদের ভাষা নেই, কিন্তু তাদের মনের ভাবটা তারা প্রকাশের যে চেষ্টা করতেছে সেটা হচ্ছে তার বোল। এই যে রিপিট করতেছে আ আ আ, বারবার রিপিট যে করা, যে বৃষ্টি যে পড়ে ঝম 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 বারবার যেটা হয়, এটা হচ্ছে বোল। কেমন? এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, মানে কি 3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, কারণ শনিতে 7, মঙ্গলে 3। এটা বোঝার চেষ্টা করতে হবে। শনিতে 7, মঙ্গলে 3 মানে কি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। যদি শনিবার পর্যন্ত বৃষ্টি হয়, শনিবার পর্যন্ত যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টিটা 7 দিনে কনভার্ট হবে। শনিতে 7, যদি মঙ্গলবার পর্যন্ত হয়, যদি মঙ্গলবারে বৃষ্টিটা শেষ হয়ে যায়, তাহলে বৃষ্টির মেয়াদ হবে 3 দিন। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, যদি শনিবার পর্যন্ত চলে যায় এই বৃষ্টিটা, তাহলে এই বৃষ্টির মেয়াদ হবে 7 দিন। মঙ্গলে 3, মানে আজকের দিন পর্যন্ত যদি হয় তাহলে 3 দিন, আর সব 3 দিন, আর প্রত্যেক দিন এগুলো দিন হিসেব করতে হবে। এটা জেনারেল স্টেটমেন্ট, এটা জেনারেলটা সাধারণ বিবৃতি বলা যায়। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, যেমন মঙ্গলে ভোর রাতে, মানে এটা জেনারেল কথা বললাম। এবার একটু যদি সুন্দর করে উপস্থাপন করি, মঙ্গলে ভোর রাতে হইল শুরু। একজন শিক্ষক কীভাবে উপস্থাপন করে, যেহেতু শিক্ষক নুরুল হুদা, আমাকে যদি বলা হয় স্যার বৃষ্টির বর্ণনা দেন, আমি যেভাবে সুন্দর করে তোমাদেরকে পরিবেশটা বাদলাময় একটা দিনের উপস্থাপনটা দিতে পারবো, একজন ব্যবসায়ী সেভাবে নাও দিতে পারে, একজন ডক্টর সেভাবে নাও দিতে পারে, একজন সাহিত্যিক পারবে, আমি টিচারে পারবো, উনিও টিচার, উপস্থাপনে দক্ষ। একজন টিচারকে সবসময় সবচেয়ে ভালো উপস্থাপন করতে পারে একজন শিক্ষক। কোথাও গেছো, যদি বলতে হয় আমাদের উদ্দেশ্যে কিছু বলে, হঠাৎ উপস্থিত দাঁড়িয়ে অন্তত 1 ঘন্টা কথা বলতে পারবে একজন শিক্ষক। অন্যান্য কেউ বলতে গেলে হাত পা কাঁপবে। সেহেতু বৃষ্টির পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন নুরুল হুদা শিক্ষক। কীভাবে বলতেছেন? সাধারণভাবে যদি বলি, এটা জেনারেল স্টেটমেন্ট, স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, একটু ভেঙেও বলা যায় কীভাবে। মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। এগুলোই কবি একটু সাহিত্যের রস দিচ্ছে আর কি। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল, মানে বিকালের দিকে একটু বৃষ্টি কমছে। বৃহস্পতি শুক্র বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কাভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। আরে বৃষ্টি বললে যে ঘুমটা আসে, এই ঘুমের সাথে কেন তুলনা আছে? বৃষ্টির মধ্যে ঘুম, আহা বৃষ্টির ঘুম। সকালবেলা আমরা যখন ছোট ছিলাম, আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহ স্কুলে যাওয়ার টাইমে যখন ফাড়ায় বৃষ্টি আসতো, এত খুশি যে লাগতো স্কুলে যাইতে হবে না, স্কুলে না যাওয়ার জন্য। মানে আজকে যেন আল্লাহ ফাটাই বৃষ্টি আসে। একটু মানে সকাল 7টা বাজে যখন ঠাড়ার বিজলি মেঘ গর্জন করতো, আল্লাহ 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 আরেকটু আল্লাহ আধা ঘন্টা আল্লাহ আল্লাহ ফাটাই বৃষ্টি দেন আল্লাহ, আজকে যেন স্কুলে যেতে না হয়, পানি উঠে পুরাই যাক। ও সেই মজা। তো বৃষ্টিতে যে ঘুমটা আসে, এটার সাথে কোনো ঘুমের তুলনা। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ, মানে কি গোলাগুলি পড়লে, এই যে বৃষ্টির সময়, বর্ষার সময় পাকিস্তানিরা পানিকে ভয় পাইতো, তো ফুটফাট মানে গোলাগুলির আওয়াজ। বৃষ্টির সময় অন্তত 3 দিন গোলাগুলি বন্ধ।
পাকিস্তানের এখন ক্যাম্পে বসে আছে, বাতলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্ত আরাম করো। হ্যাঁ, এখানে আমার মতো পড়াশোর কে কে আসো যে সকালে বৃষ্টির টাইম আসলে, স্কুলের টাইমে যদি বৃষ্টি আসে তখন আহারে আল্লাহকে এত শুক্রিয়া, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন এই টাইমে। আর আমরা দুই ভাই ছোটবেলায় রাস্তায় পানি ওঠার জন্য, আল্লাহ পানি উঠলে বন্যা উঠলে কি খুশি শোনো ভাই, ঠিক আছে? আচ্ছা যাক, বৃষ্টি স্কুলের টাইমে রাহিয়া রয় পূজা, স্কুলের টাইমে বৃষ্টি আসলে কি খুশি হয় সবাই। আচ্ছা দেখো, তা মানে আরাম করা যায় একটা পরিবেশ, বৃষ্টি পড়তেছে এখন আরাম করার জন্য, ঘুমানোর জন্য আদর্শ একটা পরিবেশ, নিশ্চিন্তে আরাম করো। তার হলো কই ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলায় সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ, হিমন্তের শীত শীত পর্দা ছিলে ফালা করে ফেললো, সব ভেস্তে দিল, আমার পুরো প্ল্যানটাই মাটি করে দিল। আমি ভাবছিলাম একটু ঘুমাবো, একটু আরাম করবে বৃষ্টিতে, হইল না। দরজায় এমনভাবে কে কড়া নাড়তেছে, ও বাপ, মিলিটারি আসলো না কোনো? ওর মনে তো ভয় যে মুক্তিযোদ্ধাদেরকেও কলেজের রাস্তা বুঝিয়ে দিয়েছিল আক্রমণ করার, ওর মনে সবসময় ভয়। তার হলো কই, আমার ঘুম যাওয়াটা হলো কই? ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলায় সকালের দরজায় প্রবল কড়া নাড়া শেষ, হিমন্তের শীত শীত পর্দা ছেড়ে ফালা করে ফেলো, সব ভেস্তে দিল, আমার প্ল্যানটাই মাটি করে দিল। মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে সে কত সূরা মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কলেমা সব সময় রেডি রাখে ঠোঁটের ওপর, কোন দিক থেকে কখন মিলিটারি ধরে। তবু একটা না দুটো ভুল হয়ে যায়, দোয়া মনে হয় ঠিকই কিন্তু মাথায় টুপেটা দিতে ভুলে গেল। ঘুমানোর প্ল্যান করছে, প্ল্যানটা হয় নাই কেন? হঠাৎ দরজায় এমনভাবে কেউ কড়া নাড়ারও একটা ভদ্রতা আছে। এমন জায়গায় কোথাও যদি তোমরা যাও, এমনভাবে বেল দিবা না, এমনভাবে কড়া নাড়বা না যেন মানুষ ভয় পেয়ে যায়। অনেকে আছে, কিছু অভদ্র মানুষ আছে, আসে মাঝে মধ্যে আমাদের বাসায় আছে, ট্যাং 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 এমনভাবে বেল দেয়, এগুলো হচ্ছে অভদ্র। দরজা মানে করানোর মানে দরজাটা ভেঙে ফেলতেছে এমন অবস্থা। কোথাও গেলে বেল একটা দেবে সুন্দর করে, 2-4 মিনিট 5 মিনিট দাঁড়াবে, যদি না খুলে তখন আর একটা দেবে, তারপরে যদি না খুলে ধরে নেবে ওরা বাসায় কেউ নেই, চলে আসবে। টাং 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 শুধু একটা না বেল দেওয়ার দরকার নেই, বা খুলতেছে না কেন দরজা দম 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 ভেঙে ফেলারও দরকার নেই। এগুলো কারা করে? এগুলো হচ্ছে অসভ্য যারা, তারা করে, ঠিক আছে? তো এরকম কঠিন স্বরে কড়া মানে জোরে কড়া নাড়তেছে দরজায় নুরুল হুদার ঘরে। নুরুল হুদা বলতে পারি এভাবে তো মিলিটারি না কড়া নাড়ে। আল্লাহ, মিলিটারি আসছে নি কোনো আমার ঘরে? মিলিটারি আসেনি। দুটো ছিটকিনি, পরের প্যারায় দেখো, দুটো ছিটকিনি, একটা খিল এবং একটা কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। না, মিলিটারি না, প্রিন্সিপালের পিয়ন আসছে। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু লোকটির চিনচিনে গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া বলেই ভাঙাচোরা গালের খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয়, হুকুম ছাড়ে, তলব কিয়া আবি জানে হোগা। দরজা খুলে দেখে না, মিলিটারি না। এইভাবে ভয়ঙ্করভাবে করা নাড়ছে ঠিকই, কিন্তু মিলিটারি না। বাঁচা গেল। আসছে প্রিন্সিপালের পিয়ন, বলতেছে কি, স্যার নে সালাম দিয়ে। আপনাকে প্রিন্সিপাল স্যার সালাম জানাইছে মানে কি? তোমাকে সালাম জানাচ্ছি মানে কি? তোমাকে আমি ডাকতেছি, এটা সৌজন্যতা। কেমন বলে ভাঙাচোরা গালের খোঁচা দাঁড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং ছাড়ে, তলব কিয়া আবি জানে হোক। আপনাকে ডাকছে, তলব কিয়া আবি জানে হোক, আপনার যেতে হবে। কি ব্যাপার? এমন ভাব করতেছে, আমি মনে করে একটা আক্রমণ করলাম, আমাকে বলতেছে আপনাকে যেতে। আমি বললাম কি ব্যাপার? তাহলে এমন একটা ভাব নিচ্ছে আমি কিছুই জানি না, কি ব্যাপার? বেশি কথা বলার সময় নেই। কে বলতেছে? ইসহাক মিয়া। পিয়নের নাম হচ্ছে ইসহাক মিয়া, আগে বলে দিচ্ছে। বেশি কথা বলার সময় নেই। কে বলতেছে? এটা পিয়ন বলতেছে। কি ব্যাপার? এত বেশি কথা বলার সময় নেই। কলেজের দেয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে? কারা? মুক্তিযোদ্ধারা। কার নেতৃত্বে? এই নুরুল হুদার নেতৃত্বে। নুরুল হুদার কথা এখনো কিন্তু গল্পে আসেনি, নুরুল হুদার নামটাই আসেনি, কিন্তু আমি যে আগে বলে দিচ্ছি
এখানে সব কথা। এই ভীতু নুরুল হুদার নেতৃত্বে কলেজে বোমা ফাটানো হয়েছে। এখন যে ডাকতেছে নুরুল হুদাকে, নুরুল হুদা কি ব্যাপার, কেন ডাকতেছে? মানে मिस्क्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। मिस्क्रियन लोग মানে কি? সন্ত্রাসী, দুষ্কৃতিকারী। এখন আমরা চট্টগ্রামের যারা আছি, আমরা যদি বলি আমরা বাংলাদেশ মানি না, বাংলাদেশ থেকে আমরা আলাদা হয়ে যাব, আমরা একটা আলাদা ভূখণ্ড করবো, আর চট্টগ্রাম আলাদা একটা দেশ হবে। আমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে যাই, তাহলে চট্টগ্রামকে স্বাধীনের জন্য আমরা সবাই হব দুষ্কৃতিকারী। দেশের নজরে দেশের বিরুদ্ধে যাচ্ছি আমরা, দুষ্কৃতিকারী। তাহলে কিন্তু আমাদের আন্দোলনটা সঠিক। আমি যদি বলি আমাদের বন্দর আছে, সব আছে, আমরা সব দিক দিয়ে আলাদা হয়ে যাব, যারা চট্টগ্রামের আসো আর কি। কিন্তু দেখো, তখন পাকিস্তান বাংলাদেশ ছিল এক, বাংলাদেশ আলাদা হতে চাচ্ছে। পাকিস্তান ভাঙার জন্য, পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য মুক্তিযোদ্ধারা কষ্ট করতেছিল, যুদ্ধ করতেছিল। কিন্তু এটা একটু পজিটিভ সেন্সে যদি দেখো, এটা হচ্ছে কি একটা দেশ বিরোধী কার্যক্রম। এই বাংলাদেশ বিরোধী নয়, পাকিস্তান বিরোধী, পাকিস্তান দেশ বিরোধী। তো যারা দেশের বিরুদ্ধে যায় তারা দেশ বিরোধী, দুষ্কৃতিকারী। মিসক্রিয়ান্ট লোক মানে দুষ্কৃতিকারী, মানে মুক্তিযোদ্ধা, আমাদের সূর্য সন্তানরাই। তৎকালীন দুষ্কৃতিকারী, তৎকালীন সন্ত্রাসীরাই আজকের সূর্য সন্তান, এটা মাথায় রাখবে। মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া, মানে মুক্তিবাহিনীর লোক ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। আর যাওয়ার সময় প্রিন্সিপালের কোঠি মানে থাকার স্থানে গ্রেনেড ফাটাইছে, গেট উড়িয়ে দিয়েছে। ভয়াবহ কাণ্ড, মানে এমন ভাব করতেছে, আসলে করছে তো সে, আক্রমণ করাইছেও সে, কিন্তু এমন ভাব, আসলে তো ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের এটা জ্ঞানমূলকের জন্য এই পারাটা ইম্পর্টেন্ট। দেখো কেন এটা নিয়ে এত কথা। ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। তাহলে কতগুলো পের হতে হচ্ছে। দেয়ালের পর বাগান, বাগানের পর টেনিস লন, টেনিস লনের পরে ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ, তারপরে প্রিন্সিপালের কোয়ার্টার, কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, কলেজের ভবনে। তাহলে এত বাধা পেরিয়ে কলেজে এরা ঢুকলো কীভাবে, আক্রমণ ঘটালো কীভাবে? এইটা তলব করার জন্য নুরুল হুদাকে ডাকানো হয়েছে কলেজে। কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারির ক্যাম্প আক্রমণ করা। সামনের দেয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে, সে জানতে চায় কেসে, মানে এমন ভাব করতেছে কেমনে ঘটলো এগুলা নুরুল হুদা, অথচ সেই ঘটাইছে এগুলা, কেমনে ঘটলো, কেমনে? প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে, ও আপহি কহ সাকতা, মানে কেমনে ঘটছে এটা আপনি ভালো জানেন, আপনাকে এজন্য ডাকা হচ্ছে, চলেন কলেজে আসেন, গেলে বুঝবেন এত কিছু কেমনে ঘটলো, আপনি ভালো জানেন, ও আপহি কহ সাকতা। কেমন মানে এখানে নুরুল হুদাকে ইন্ডিকেট করে কথাটা বলা হচ্ছে। মানে সেই বা বলবে কি করে, পিয়নকে তাকে মিসক্রিয়েন্টের লোক ভাবে নাকি? তার মাথাটা আপনা আপনি নিচে হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসহাক মিয়া বৈঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগে। তখন আমরা যারা বাঙালি ছিলাম, আমরা উর্দু তেমন একটা বলতে পারতাম, মনে করতাম কি গা কেসে এগুলো বললে উর্দু হয়ে যায়। কথাটা দেখো, নুরুল হুদা প্রিন্সিপালের পিয়ন যেহেতু, আচ্ছা ঠিক আছে কলেজে যাবে, তুমি একটু বসো, ইসহাক মিয়া বৈঠিয়ে চাটা খাইয়ে আমার এই, দেখো বাংলা চলে আসতেছে, আমার এই 5-7 মিনিট লাগে, মানে গাটা ভাঙা ভাঙা গলায় উর্দু বলতেছে নুরুল হুদা। ইসহাক মিয়া ছিল রাজাকার, সেজন্য সে বাংলা বলা ছাড়ছে। নেহি নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসহাক বলে, আব্দুস সত্তার মির্জা का घर जाने होगा, आप अभी आइए। एक कर्नल साहब पहुंच गया, সব প্রফেসর का इत्तला दिया, फौरन आइए। মানে কি, আব্দুস সত্তার মৃধাও আরেকজন প্রফেসর যে এই আক্রমণের সাথে জড়িত, তাদেরকে তলব করা হবে, জেরা করা হবে, আব্দুস সত্তার মৃধারও ঘরে যেতে হবে। আপনি নিজে নিজে চলে আসুন, একজন কর্নেল সাহেব চলে গেছে কলেজে, সব প্রফেসরকে ডাকা হয়েছে, তাড়াতাড়ি আসবেন।
কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তার ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হয় জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসহাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে। এই যে দেখো, একটা কথা আছে, ডাক্তারের চেয়ে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের দাপট আজকাল বেশি। তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার কখন যাও, যান ওদিকে বসেন, এদিকে যান, এদিকে যান, এই যে আয়া টায়া এগুলোর দাপট বেশি, বুঝছো? তুমি কলেজে গেলে বা স্কুলে গেলে তোমার প্রিন্সিপাল বা তোমার গার্ডিয়ান দেখা করতে গেলে প্রিন্সিপাল স্যারের অনেক ভালো আচরণ করবে, কিন্তু ওই যে কর্মচারীরা, না স্যারের এখানে এখন যাওয়া যাবে না, স্যার মিটিংয়ে আছে, এটা করা যাবে না, ওটা, এই যে নিচু মানুষের দাপট বেশি, এটা বোঝানো হচ্ছে। যে ইসহাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে। তবে ভোরবেলা কলেজের ভেতর কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোরেট হয়েছে লেফটেন্যান্ট কর্নেল। কলেজে যখন সিনিয়র কোনো অফিসার থাকে না, ইসহাক তখন নিজেকে কি মনে করে? কর্নেল মনে করে, আমি সর্দার। কিন্তু যখন কর্নেল সাহেব নিজেই চলে এসেছে তখন সে তো আর কর্নেল হতে পারে না, আরও নিচে নামাতে পারে। লেফটেন্যান্ট কর্নেলে ডেমোরেট হয়েছে, এগুলো কল্পনা জাস্ট। কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মানে ক্যাপ্টেন একটা পদ, ক্যাপ্টেনের ওদিকে মানে সৈনিক টৈনিকে তাকে কি পাঠানো মুশকিল। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোনো কালে দাদানা পর্দাদার ভাইরার মামুনা কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে এখন দিন রাত উর্দু বলে। কেমন? এখন নুরুল হুদার বউয়ের সোহাগ দেখবো একটু, কিভাবে স্ত্রী স্বামীকে সোহাগ করে। যেতেই হবে, অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াড যদি দাঁড় করিয়েই দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম কি জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, নুরুল হুদা জানে যে সে কাজে জড়িত, তাকে অত্যাচার করা হবে, অত্যাচার সে স্বীকার করবে না, আজকে তার মৃত্যু নিশ্চিত। মৃত্যু কবুল করে নিয়েই সে ঘর থেকে বের হয়েছে। ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়েই দেয়, যদি ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়েই দেয়, কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুমটাকে জারি করা জানা, সে কপালে গুলি খাওয়ার জন্য এখন এরকম করতেছে। দেখো, সে জানে যে আজকে তাকে অনেক অত্যাচার করবে, অনেক মারবে পাকিস্তানিরা, দিন শেষে মেরেই ফেলবে। তো কপালে যদি প্রথমেই গুলি করে দেয়া হয়, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে প্রথমেই যদি ডিরেক্ট গুলি করে দেয়া হয়, মৃত্যুটা খুব সহজে হবে। এই সহজ মৃত্যু কামনা পাকিস্তানিদের কাছে, মানে প্রিন্সিপালের হাতে পায়ে ধরে আমাকে এত কষ্ট দিয়ে না, আমাকে ডিরেক্ট গুলি করে মেরে ফেলে, মৃত্যুটা যেন সহজ হয়। তবে লিখতে পার, সহজ মৃত্যু কামনা। ঠিক কপালে গুলি করার হুকুমকে জারি করা যায় না? প্রিন্সিপাল কি তার কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দরুদ পড়ছে, সময় নাই অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটা। দেখো, শহীদ মিনার ছিল বাংলাদেশের একটা প্রতীক, ঐতিহ্যের প্রতীক, অনুপ্রেরণার প্রতীক। তো এই শহীদ মিনারকে অনুপ্রেরণা হিসেবে কেন্দ্র করে মুক্তিযোদ্ধারা যুদ্ধে এগিয়ে যাচ্ছিল। আমরা গত ক্লাসে ফেব্রুয়ারি 1969 কবিতায় পড়েছিলাম কি গণ আন্দোলনে ভাষা শহীদদের উপস্থিতি কল্পনা করে তারা এই আন্দোলনটা সফল করেছিল। এই মুক্তিযুদ্ধেও অনুপ্রেরণা ছিল কিন্তু ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের শহীদ মিনারগুলোকে আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছিল। ঠিক আছে, তো এই অনুপ্রেরণাগুলোকে প্রথমে ফেলে দিতে হবে। পাকিস্তানের পাকসাফ শরীরটাকে নিরোগ হতে হলে এসব কাটা উপড়াতে হবে। দ্য মিলিটারি ডক্টর আফাজ আহমদের পরামর্শ শুনছে, গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজ যে শহীদ মিনার অক্ষত নাই,
তার প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরে আলতুফালতা জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তার মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তবা সাবঅর্ডিনেটরের জন্য এতটুকু করবে না? মানে কি? মানে হচ্ছে নুরুল হুদার আবেদনটা দেখো, সে মরবে, সে জানে গুলি করবে, কিন্তু সেটার জন্য কপালে করে। এটার জন্য সে চিন্তা করতেছে আমি প্রিন্সিপালকে এত হেল্প করতেছি, সব দিক দিয়ে তার কথা মতো চলতেছি, আমার এই আবদারটুকু তো রাখতেই পারে, আমাকে কপালে গুলি যেন করে, এই আবদারটা রাখবে, প্রিন্সিপাল সাহেব রাখবে। প্যান্টের ভেতরে গা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয়? এমনি সে টেনশনে আছে, পাকিস্তানের তাকে এত অত্যাচার করবে, এখন শুনতেছে মিরপুর ব্রিজ থেকে গোলাগুলির আওয়াজ আসছিল। তাহলে এটা আরও টেনশনে ফেলে দেয় না? এসব কথা শুনে, এসব কথা এখন বলা দরকারটা কি? রেডিও টেলিভিশন হরদম বলছে সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আচ্ছা, তো রেডিও টেলিভিশন সব সময়, যখনই যাই হোক, সরকারি চ্যানেলগুলো সবসময় বলবে সিচুয়েশন নর্মাল। যখন এখন করোনা পরিস্থিতি, করোনা ভাইরাস দেশে একটা প্রাদুর্ভাব বিস্তার করতেছে, তাও টেলিভিশনে সবসময় বলে আতঙ্কিত হবেন না, হাত ধুন, মাস্ক পরুন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত হওয়ার কিছু নেই মানে কি? আসলে আতঙ্কিত হবেন না মানে কি? আতঙ্কিত অবশ্যই হতে হবে, যতই যাই বলুক, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন যতই যাই রোগ আসুক, ক্যান্সার হোক, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যখন সোয়াইন ফ্লু এসেছিল, আতঙ্কিত হওয়ার কিছু নেই। দিনে শত শত মানুষ মরে যাচ্ছে, বিশ্বে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাহলে এটা মিডিয়া একটা চেষ্টা যে মানুষের ভয়টা কাটাল, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো সব সময় তুমি একটা কথা নিশ্চয়ই শুনছো, বিটিভির খবর দেখলে খুশি লাগে, কারণ সিচুয়েশন নর্মাল। দেশে কোথায় কি হয়ে যাচ্ছে, কোথায় কোন গোলাগুলি হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কোথায় বোমা ফাটাচ্ছে, কোথায় সংঘর্ষ হচ্ছে, এগুলোর দরকার নেই। বিটিভির খবর দেখলে শুধু উন্নয়ন উন্নয়ন, দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন উন্নয়ন। তাহলে বিটিভির খবর দেখা মানে কি? দেশের পরিস্থিতি স্বাভাবিক, কারণ বিটিভিটা সারা দেশব্যাপী মানুষ দেখে। তাহলে মানুষ যেন বুঝতে পারে দেশের পরিস্থিতি স্বাভাবিক। তখন পাকিস্তান যখন যুদ্ধ চলছিল, রেডিও টেলিভিশন মিডিয়া ছিল পাকিস্তানের আন্ডারে, তারা বলতো সিচুয়েশন ইজ নর্মাল, দেশে কিছু চলতেছে না, দেশে কোনো যুদ্ধ হচ্ছে না, সব কিছু পরিস্থিতি স্বাভাবিক। হ্যাঁ, সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে। মানে মুক্তিবাহিনী, পাকিস্তানের দুশ্মন ছিল আমরা, আমাদেরকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, মানে মুক্তিযোদ্ধারা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণে শোনা যায়, আওয়ার আলটিমেটাম এইম রিমেন্স দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি, ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলছে, এখানে আসমাকে নিয়ে আর পারা যায় না। তাহলে এই লাইন থেকে আসমা হচ্ছে নুরুল হুদার স্ত্রীর নাম, এটা আমরা পেতে পারি। এগুলো সে মনে মনে বলতেছে। রেডিও টেলিভিশনে তো বলতেছে সিচুয়েশন নর্মাল, সব কিছু নর্মাল, এত চিন্তার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বুঝতেছ? এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলোবে না, বইয়ের আরেক দফা সোয়াক শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। এই গল্পের নাম রেইনকোট কেন এখন চলে আসতেছে, যে এই গল্পের নাম রেইনকোট কেন? এই বৃষ্টিতে ছাতায় কুলোবে না, এখন আসল জায়গায় চলে আসবো আমরা। এই বৃষ্টিতে ছাতায় কুলোবে না গো, বইয়ের আরেক দফা সোয়াক শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। মিন্টুকে নুরুল হুদার শালা, আসমার ভাই। আবার মিন্টু বইয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা ততষ্ট থাকতে হয়। মানে আমার ঘরে যদি একজন মুক্তিযোদ্ধা থাকে যুদ্ধের সময়, তাহলে আমরা সবাই ভয়ে থাকবো না, আমাদের বাড়িটা টার্গেটে থাকবে না। বইয়ের এই ভাইটার জন্য তাকে এক্সট্রা ততষ্ট থাকতে হয়। বাড়ি থেকে তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখ সে বাড়ি শিফট করলো, বলা যায় না।
ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে, ও চলে যাবার 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগার মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। ব্যাস, এই শুনেই সে বাড়ির বদলাবার জন্য লেগে গেল হন্য হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলেছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে বলা যায়। ভেবেছিল নতুন এক এলাকা। পূর্ব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ! এদিকে নাকি নৌকা করে চলে আসে স্ট্যান্ড গানওয়ালা ছোকরার দল, মানে মুক্তিবাহিনীর কথা বলা হচ্ছে। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এরপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র, এদিককার মানুষ চোখে খালি তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। এই যে মিন্টু কোথায় গেছে সেও জানে, তার বউ জানে। কিসিঞ্জার সাহেব বলেছে এইসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। কিসিঞ্জার হচ্ছে একজন আমেরিকান রাষ্ট্রদূত, বাংলাদেশে থাকতো আর কি। আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এগুলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। এসব ইন্টারনাল অ্যাফেয়ার না, এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। মানে রাজাকার মানে সব লুটপাট করে, অনেক টাকা পায়। এগুলো মেয়ের শ্বশুর বাড়িতে পাঠায় আর কি। কেমন দেখি তো ফিট করে কিনা। তোমরা বুঝতেছো, যেগুলো বুঝবে সেগুলো আমি ব্যাখ্যা করবো না। দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে একরকম বাড়াবাড়ি করাটাকে আসমার ঠিক হচ্ছে। ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ছে। মিন্টু এমনি লম্বা, নুরুল হুদা একটু বেটে। মিন্টুর রেইনকোট পরাতে নুরুল হুদার পুরো শরীরটাই ঢাকা পড়ে গেছে, একদম পায়ের গোড়ালি পর্যন্ত। তোমার পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গে টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টুকে ঢুকে পড়লো তস্তস্ত হাতে। এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজা ছিটকিয়ে খিল, সব বন্ধ। ছোট মামা মানে মিন্টু মানে মুক্তিযোদ্ধা। নুরুল হুদা যখন রেইনকোট পড়ছে, মেয়ে বলতেছে আব্বু ছোট মামা হয়েছে, মানে আব্বুকে ছোট মামার মতো লাগতেছে, আব্বুকে মুক্তিযোদ্ধার মতো লাগতেছে। এখন নুরুল হুদা আর একটু সাহস পাইছেন, আবার একদিকে ভয়ও পাচ্ছেন যে আমাকে কি মুক্তিযোদ্ধার মতো লাগতেছে? তাহলে রাস্তাঘাটে যদি আমাকে মিলিটারি যদি আমাকে কলেজে দেখার পর এই রেইনকোট দেখে মুক্তিযোদ্ধা মিন্টুর কথা জিজ্ঞাসা করে, এক প্রকার ভয় একদিকে আবার সাহসের সঞ্চার হচ্ছে। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে লাইতে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? আবার ছোট বাচ্চা বলতেছে এই কথা। ছোট বাচ্চা তো কোনো ভুল কথা বলবে না। আসলে মনে হয় মুক্তিবাহিনীর মতো লাগতেছে। এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচেকা খায় না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারিকে আর বিবেচনাবোধ নেই। প্রিন্সিপাল ডক্টর আফারদা আহমদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে, প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ একটা কথা বলছিলেন, শোনেন, মিলিটারি যাদের ধরে মিছামিছি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাও আদার ইনভলভ। কাউকে এমনি মিলিটারি ধরে না। তা সে তো বাপু এসব থেকে শত হাত তোলে। এইসব মানে মুক্তিযুদ্ধ গোলা বারুদ এগুলো থেকে সে অনেক দূরে। তাহলে মিলিটারি তাকে ধরবে কেন? শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়?
এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরে বাজার পড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে দেয়, টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসবে টু শব্দটি করেছে? কলেজের দেয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজারে দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়, স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই ছেলে, এই কলেজের কোন ছেলে ফ্রন্টে গেছে, মানে ট্রেনিংয়ে গেছে, কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমদের খেস গলায় হিন্দুস্তানি মিসক্রিয়েন্টদের আশু এবং অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তো আজ করে। ঠিক আছে, মানে মিন্টু বলতেছে আমাকে মিলিটারি কেন ধরবে, আমি তো এগুলো করি না, এত কিছু করে মিলিটারি, আমি তো কোনো প্রতিবাদ করে নেই, আমাকে মিলিটারি কেন ধরবে, কেন শুধু সন্দেহ করবে। ঠিক আছে, মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নেই, তার রিক্সার পরোয়াও সে এখন করছে না। রেনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধে হবে না। রেনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগছে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, ঠিক পানসে স্বাদ নয়, টুপির তেজকে পানিতেও লাগলো নাকি। তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? এখন আবার বলতেছে আমাকে কি মিলিটারির মতো লাগতেছে যদি মুক্তিবাহিনী ধরে। দুই দিকেই ভয়। পাঞ্জাব আর্টিলারি না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ, ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম এক এক সুরত। তা রেনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হন করে হাঁটে। হেমন্তের বৃষ্টিতে তার শীত ভাব, কিন্তু রেনকোটের ভিতরে কি সুন্দর ওম মানে গরম। কেমন এই মিন্টুটা এই রেনকোটটা রেখে গিয়ে কি ভালোই যে করেছে। আচ্ছা, এতটুকু হচ্ছে ইন্ট্রোডাকশনাল। এখন আমি আমার মতো করে আমার কথায় এন্ডিংটা দিয়ে দিব। আমি এখন আর পড়াবো না, আমি এতটুক থেকে পরের কথাগুলো আমার মতো করে মুখে বলে এন্ডিংটা দিয়ে দিব। এন্ডিং দেওয়ার পরে বাকিটা তোমরা বাসায় এভাবে পড়লে ইজিলি বুঝে যাবে। এখানে তেমন এই যে পড়তেছি দেখছো, তেমন একটা মানে কঠিন কোনো লাইন নেই। ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে এন্ডিংটা দিয়ে দিই। এরপরে কি হয়েছে, মিন্টুর রেইনকোট পরে নুরুল হুদা বের হয়েছে। বের হওয়ার পর বাস স্ট্যান্ডে একবার বাসে একবার রিক্সায় গাড়ি বদল করে কোনো প্রকারে সে কলেজে গেছে। কলেজে যাওয়ার পর তাকে প্রিন্সিপালের অফিসে গেছে, স্যার আমাকে ডাকছেন, আমি আসছি। ওকে, বসুন, আপনি ওই রুমে ওয়েট করুন, আপনাদেরকে ডাকা হবে। এভাবে প্রিন্সিপাল মিলিটারির ক্যাম্পে নুরুল হুদাকে পাঠাইছে। মিলিটারি সুন্দর করে জিজ্ঞাসা করছেন যে কলেজে কিছুদিন আগে ফার্নিচার আসবাবপত্র আনছিল, এগুলো যারা আনছিল তাদেরকে কি আপনি চেনেন? নুরুল হুদা বলতেছে না, আমি তো চিনি না। আসলে ওরা ছিল কি, যেসব শ্রমিক আসছে আসবাবপত্র নিয়ে, গাড়ি ঠেলার লোক আর কি, ওরা ছিল মুক্তিবাহিনীর লোক। ওরা কলেজের সব কিছু এক নজর দেখে গেছে এই আসবাবপত্র আনার নাম নিয়ে। ওই আসবাবপত্র আনার দায়িত্বে ছিল নুরুল হুদা। নুরুল হুদাকে বারবার জিজ্ঞাসা করতেছে ওই 4-5 জন যারা কলেজে ঢুকছিল আলমিরা নিয়ে, আসবাবপত্র নিয়ে, তাদের নাম বলে, তারা কে কে। তাদের সবাইকে কিন্তু নুরুল হুদা চিনে, কিন্তু বলতেছে না আমি চিনি না। মারতেছে নুরুল হুদা, অত্যাচার করতেছে, মিলিটারি মারতেছে, বলবেন কি না বলেন, এরকম যদি বলে দেন ছেড়ে দিব, না আমি জানি না। মারতে লাস্ট মোমেন্টে যখন একেবারে লাস্ট পর্যায়ে প্রাণটা চলে যাবে এমন সময় সে চিৎকার দিয়ে বলতেছে আমি ওদেরকে চিনি। একজন ভীতু মানুষও মুক্তিযুদ্ধের সময়
পরিস্থিতির কারণে সাহসী হয়ে ওঠে। এটা হচ্ছে এই গল্পের মূল কথা। তোমরা বাসায় রিডিং পড়বে, কোথা থেকে 197 পৃষ্ঠা থেকে রিডিং পড়ে নেবে, পড়লে সবই বুঝবে, ঠিক আছে? তো ক্লাস আর বাড়াবো না,